আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা সিবিএসই বোর্ডে নবম শ্রেণীতে পড়ছো, তাদের জন্য আমি জয়ন্ত স্যার খেয়া কবিতাটি, রবীন্দ্রনাথের খেয়া কবিতাটি আমরা আলোচনা করছিলাম। আমরা কালকে রবীন্দ্রনাথের খেয়া কবিতাটি পাঠ করেছি। কবি পরিচিতি, তার সাহিত্য কৃতি, সংক্ষিপ্তসার, নামকরণের সার্থকতা এবং কবিতার শব্দার্থ টিকা ও বহু বিষয় ভিত্তিক মানে মাল্টিপারপাস চয়েস যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলি আমরা করেছি। আজকে আমরা করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যার প্রতি প্রশ্নের মান হচ্ছে 1 এবং ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যার প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। এইগুলি আমরা আজকে আলোচনা করব। তোমরা পুরোটা শোনো। এইখান থেকে আমি যে ধরনের কোশ্চেনগুলো বলবো এবং যে কোশ্চেনগুলোর আলোচনা করব, এইখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে প্রশ্ন। পরীক্ষার সেগুলি ভালো করে লিখবে এবং এই অনুযায়ী যদি লেখো তাহলে অবশ্যই তোমরা নাম্বার পাবে। তাহলে এসো আজকে আমরা শুরু করি খেয়া কবিতাটির দ্বিতীয় পর্যায়ের আলোচনা। আমরা প্রথমে করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে 1, অর্থাৎ 1 লাইনের একটা কোশ্চেন থাকবে। তোমরা যদি তার উত্তর একটি মাত্র বাক্যে দাও, দিতে হবে তোমাদেরকে, আর যদি সঠিক উত্তর দাও তাহলে তোমরা 1 নাম্বার পাবে। এসো প্রথমে ধরো এই প্রশ্নটি আসতে পারে, খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আবার বলি, খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তোমরা লিখবে খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এরকম ভাবে কখনো লিখবে না যে প্রশ্ন আসলো খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তোমরা লিখে দিলে চৈতালি কাব্যগ্রন্থের। তাহলে কিন্তু তোমাদেরকে যিনি পরীক্ষক, যিনি এক্সামিনার, যিনি খাতা চেক করবেন, তিনি তার মর্জির উপর নির্ভর করবে। তোমাকে কিন্তু নাম্বার পূর্ণ নাম্বার মানে পুরো নাম্বারটা নাও দিতে পারে। তুমি পরিষ্কারভাবে লিখবে খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরে ধরো আসবে, পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে? উত্তর, নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে। খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। দুখানি গ্রাম কোন দিকে চেয়ে থাকে? দুখানি গ্রাম দোহা পানে, অর্থাৎ দুজন দুজনের দিকে চেয়ে থাকে। বা এরকমও লিখতে পারো, দুখানি গ্রাম দোহা পানে অর্থাৎ পরস্পরের দিকে চেয়ে থাকে। নদীর স্রোতে কি পারাপার করে? নদীর উত্তর হচ্ছে, নদীর স্রোতে নদীর এক পারের মানুষ অন্য পারে পৌঁছে দেয়। আছে জানাশোনা, কাদের মধ্যে জানাশোনা আছে? নদীর দুই তীরে দুই গ্রামের মধ্যে জানাশোনা আছে। সকাল সন্ধে দুই গ্রামের মানুষ কি করে? তোমরা লিখবে সকাল সন্ধে নানা প্রয়োজনে এক গ্রাম থেকে অন্য গ্রামে আনাগোনা করে দুই গ্রামের মানুষ। বা এটা এইভাবেও লিখতে পারো, দুই গ্রামের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের প্রয়োজনে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করে। রক্ত প্রবাহের মাঝে কি ফেনিয়ে ওঠে? উত্তর হবে, রক্ত প্রবাহের মাঝে বিভিন্ন রাজশক্তির উত্থান ও পতনের ইতিহাস ফেনিয়ে ওঠে। তোমাদের এক্ষেত্রে ধরো উত্থান বানানটা একটু বলে দিই, হস্যৌ থয় থয় আকার দন্তের ন। ঠিক আছে? তাহলে রক্ত প্রবাহের মাঝে বিভিন্ন রাজশক্তির উত্থান ও পতনের ইতিহাস ফেনিয়ে ওঠে। আচ্ছা, খেয়া কবিতায় বাস্তব সভ্যতার কি উঠে আসে? তোমরা লিখবে খেয়া কবিতায় বাস্তব সভ্যতার নব নব ক্ষুধা
তৃষ্ণা, ক্ষুধা বানান মধ্যরেশা ক্ষয় হস্যু ধয় আকার, তৃষ্ণা তয় রি মূর্ধন্য শয় নয় আকার। তাহলে হচ্ছে ক্ষুধা তৃষ্ণা উঠে আসে। নব নব তৃষ্ণা ক্ষুধায় কি পাওয়া যায়? নব নব তৃষ্ণা ক্ষুধায় হলাহল ও সুধা দুই পাওয়া যায়। দুইখানি গ্রাম কোথায় চেয়ে আছে? এর উত্তরটা আগেই বলেছি, দুইখানি গ্রাম পরস্পর পরস্পরের দিকে চেয়ে আছে। আবার এরকমও লিখতে পারো, দুখানি গ্রাম দোহা পানে, অর্থাৎ পরস্পর পরস্পরের দিকে চেয়ে আছে। শুধু হোতা দুই তীরে, কোন নদীর তীরের প্রসঙ্গ উল্লেখ করেছেন? নাগর নদীর দুই তীরের প্রসঙ্গ উল্লেখ করেছে। আচ্ছা, খেয়া শব্দের অর্থ কি? এরকম হতে পারে, অথবা খেয়া শব্দের আবিধানিক অর্থ কি? যাই আসুক, তোমরা লিখবে আবিধানিক অর্থ, অর্থাৎ অভিধানে যেটা লেখা আছে। তোমাদেরকে সহজ করে বলি, অভিধানে যা লেখা থাকে সেটাই আবিধানিক অর্থ বলছে এখানে। তা খেয়া শব্দের আবিধানিক অর্থ কি? নদী পারাপারের নৌকা। খেয়া শব্দের আবিধানিক অর্থ নদী পারাপারের নৌকা। কারা ঘরে ফেরে? নদীর দুই তীরের গ্রাম থেকে মানুষজন আসে, তাদের কেউ কেউ আপন ঘরে ফেরে। অন্য যাত্রীরা কি করে? অন্য যাত্রীরা নিজ নিজ ঘর থেকে বের হয়ে নির্দিষ্ট গন্তব্য পথে চলে যায়। এখানে নির্দিষ্ট বানানটা কি হবে? দন্তে নয় হস্যি, দয় রেফ হস্যি, মূর্ধন্য শয় টয়। নির্দিষ্ট গন্তব্য, গ নয় দন্তে নয় তয়, বয় জফালা, তা হচ্ছে গন্তব্য। যাত্রীরা কিসের জন্য খেয়ায় ওঠে? কেউ ঘর থেকে বেরিয়ে যায়, আবার কেউ বাইরে থেকে ঘরে ফেরে। এই কারণেই যাত্রীরা খেয়ায় ওঠে। কাদের নাম অজানা থেকে যায়? নদী পারের গ্রাম দুটির নাম বাইরের জগতের কাছে অজানা থেকে যায়। খেয়ার চলন কিরূপ? তোমরা লিখবে নদী তীরবর্তী গ্রাম দুটির মধ্যে খেয়া পারাপার করে। জীবন মৃত্যুর এপার ওপারে এভাবেই পুরাতনকে নিয়ে যা খেয়া, আবার নতুনকে নিয়ে আসে। হলাহল শব্দের অর্থ কি? তোমাদের বলতে পারে, অথবা এরকম বলতে পারে, হলাহল শব্দের আবিধানিক অর্থ কি? তোমরা লিখবে হলাহল শব্দের অর্থ, আর যদি আবিধানিক শব্দটা দেওয়া থাকে তাহলে লিখবে হলাহল শব্দের আবিধানিক অর্থ তীব্র বিষ বা গরল, যা সমুদ্র মন্থনে উঠে এসেছিল। ঠিক আছে। সুধা কি? সুধা হচ্ছে অমৃত। এই যে যখন তোমাদের এই গল্পটি তোমাদের গার্জেনের কাছে যারা আছেন, তাদের বাবা মার কাছে বা দাদু দিদার কাছে, ঠাকুরদা ঠাকুমার কাছে শুনে নিতে পারো, তারা ভালো করে বলতে পারবে। এখানে আমি সেই গল্পটি যাচ্ছি না, সমুদ্র মন্থনের গল্প। তা সমুদ্র মন্থনে কি হয়েছিল? বিষ উঠে এসেছিল, এর আগে বললাম। কিন্তু সেই যে তীব্র বিষ মানে হলাহল ওঠার আগে সুধা উঠেছিল সমুদ্র মন্থনে। তা সুধা কি? সুধা হলো অমৃত। সমুদ্র মন্থনে প্রথমে সুধা ওঠে। দেবতারা এই সুধা পান করে অমর হয়। দেবতারা কেন অমর? দেবতারা এই সুধা পান করেছিল, তাই অমর। পৃথিবীতে কবি কি ঘটতে দেখেছেন? উত্তর হবে যুগে যুগে কালে কালে বহু দ্বন্দ্ব সংঘাত ও সর্বনাশের ঘটনার ধারা পৃথিবীতে কবি ঘটতে দেখেছেন। কি কি নিয়ে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে? দেখো, তোমাদের একটু বলে দিই যে কি কি নিয়ে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে। সেটা হচ্ছে দ্বন্দ্ব আর যুদ্ধ নিয়ে। কিন্তু এটা এরকম ভাবে লিখবে, ভূখণ্ডে ভূখণ্ডে দ্বন্দ্ব নিয়ে
রক্তাক্ত ইতিহাসের নতুন নতুন অধ্যায় গড়ে ওঠে। নদী তীরের গ্রাম দুটির মধ্যে সম্পর্ক কিরূপ? একই সূত্রে বাঁধা, গভীর এক পরিচয়ের বন্ধনে বাঁধা। এটা কবিতার মধ্যে সুন্দর করে এটা লেখা রয়েছে, সেইটি লিখে দেবে। খেয়া কবিতায় কটি পংক্তি আছে? পংক্তি মানে লাইন। লিখবে খেয়া কবিতায় মোট 14টি পংক্তি আছে। প্রথম ভাগে 8টি, দ্বিতীয় ভাগে 6টি। কবি সোনার মুকুট কাকে বলেছেন? তা সোনার মুকুট বলতে এখানে একটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। রূপক কাকে বলে তোমাদের এই মুহূর্তে অত বিস্তারিত জানার দরকার নেই, তোমরা খালি লিখবে কবি সোনার মুকুট বলতে বলেছেন বহু মূল্যবান জীবন, রক্ত আর বেদনার বিনিময়ে রাজশক্তির সাফল্যকে কবি সোনার মুকুট বলেছেন। ফুটে আর টুটে বলতে কবি কি বুঝিয়েছেন? তা বিজয়ী শক্তি জয়ী হয়েছে, আবার কখনো তাদের অহংকার চূর্ণ হয়েছে। তা এটা বোঝাতেই ফুটে আর টুটে ব্যবহার করেছেন। রক্ত প্রবাহে কবি কি দেখতে পেয়েছেন? উত্তর হবে রক্ত প্রবাহে কবি হিংসায় উন্মত্ত রাজশক্তি রক্তচক্ষুকে দেখতে পেয়েছেন। সভ্যতার ক্ষুধা তৃষ্ণা বলতে কি কবি কি বুঝিয়েছেন? কবি তথাকথিত সমর্থ মানুষের লোভ, লালসা, ভোগ ও বস্তু জগতের সংগ্রহকে বুঝিয়েছেন। সুধা কোথা থেকে আসে? এরকম প্রশ্ন আসতে পারে। সুধা কোথা থেকে আসে? শত বাধার মধ্যেও যে মানুষ এক অসম্ভব প্রেরণায় বেঁচে থাকে তাকেই বলে সুধাময়। অর্থাৎ সুধা আসে আমাদের প্রেরণার থেকেই। রক্ত প্রবাহে কি উঠে আসে? রক্ত প্রবাহের ধারায় আদিম প্রবৃত্তির জান্তব রূপ বেরিয়ে আসে। অন্তহীন হরণে মেতে ওঠে মানুষ। এবার কবি ক্ষুধা কথাটি উল্লেখ করেছেন কেন? ওর উত্তর হবে মানুষের লোভকে বোঝাতে, মানুষের এই লোভকে বোঝাতে কবি ক্ষুধা শব্দটি ব্যবহার করেছেন। এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা করে যাও, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান যেখানে 1, সেইটি যদি তোমরা করে নাও তাহলে এর বাইরে থেকে কিছু প্রশ্ন আসবে না। এ যা আসার এর মধ্যে থেকেই আসবে। এরপর আমরা করব ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটি প্রতিটি উত্তরের জন্য তোমাদেরকে 5 নাম্বার দেবে। আর এইটি ভাগ ভাগ করা থাকে। ধরো একটা কোশ্চেন ধরো এরকম হলো, শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, কার লেখা? এর জন্য তোমরা পাবে 1, কার লেখা কোন কবিতার অন্তর্গত। ধরো এর জন্য এটার যদি উত্তর ঠিক করে দিতে পারো তাহলে 1। আবার প্রসঙ্গ কি, অর্থাৎ এটার প্রসঙ্গ উল্লেখ করতে পারলে 2। আর বক্তব্য কি, এইটা যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে তোমরা পাবে 2। তাহলে 2, 2, 1 হলো গিয়ে 5। এবার তোমরা যদি পুরোটা সঠিক উত্তর না দিতে পারো, যতটা সঠিক উত্তর দেবে ততটারই নাম্বার পাবে। আমি তোমাদেরকে এখন এইখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে এই রকম কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে বলছি, সেইটা তোমরা শুনে নাও। প্রথমে ধরো প্রশ্ন আসলো খেয়া কবিতার কবিকে, এর জন্য তোমরা পেয়ে যাবে 1। আর কবিতার নামকরণ কতদূর সার্থক হয়েছে, এর জন্য পাবে তোমরা 4। তাহলে 1 আর 4 হলো 5। এবার খেয়া কবিতার কবিকে, খেয়া কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। যা খেয়া কবিতার কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার নামকরণ কতদূর সার্থক হয়েছে লেখো। তোমাদের আমি এর আগের দিন
নামকরণের সার্থকতা তোমাদেরকে আমি বলেছি, এইখানে ওইটাই লিখতে হবে। তবু তোমাদেরকে আমি এখন নতুন করে একটু বলে দিই, কবিতাটির নামকরণ কতদূর সার্থক হয়েছে লেখো। তা সাধারণভাবে কবিতা বা গল্পের বিষয়বস্তু বা যে ভাবনার উপর সেই কবিতাটি বা গল্পটি লেখা হয়, সেই ভাববস্তুকে ভিত্তি করে নামকরণ হয়ে থাকে। মানবতাবাদী কবি খেয়া কবিতায় একদিকে দ্বন্দ্ব সংঘাতময় রক্তাক্ত পৃথিবী, অন্যদিকে শান্ত স্নিগ্ধ মানবিক সম্পর্ক মাখা পল্লী জীবনের ছবি তুলে ধরেছেন। নামহীন দুই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে এক নদী। নদী পারাপারের নৌকোটি হলো দুই গ্রামের অদৃশ্য বন্ধন। পারাপারের সূত্র ধরেই দুটি গ্রামের অসংখ্য মানুষের মধ্যে নিবিড় বন্ধন সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে নাগরিক সমাজ সবসময় নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ও সংগ্রামে লিপ্ত। তাদের মধ্যে সবসময় চলে ক্ষমতার লড়াই। একের পতনে উত্থান হয় অপরের। যদিও এই লড়াই ডেকে আনে ধ্বংস, ক্ষয়ক্ষতি, তবু তা কিছু সময়ের জন্য সভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করে। নাগরিক জীবনের এই দ্বন্দ্ব কলহ উত্থান পতনে পল্লী জীবন কিন্তু কোনোভাবেই আন্দোলিত হয় না। আবহমান কাল ধরে গ্রামের মানুষ তাদের নিত্য নৈমিত্তিক, এই নিত্য বানানটা নয় হস্যি তয়জা ফালা, নৈমিত্তিক দন্তের নয় ওই, ময় হস্যি তয় তয় হস্যি ক, নিত্য নৈমিত্তিক কর্মপ্রবাহের, কর্ম বানানটা ক, ময়রের, প্রবাহের, পয়র ফালা, বয় আকার, হয় একার, বয় শূন্য র। তাহলে নিত্য নৈমিত্তিক কর্মপ্রবাহের মধ্যে দিয়ে এগিয়ে চলে। খেয়া নৌকা যেন তাদের সম্পর্কের মূল বন্ধনহীন গ্রন্থি। গ্রন্থি বানানটা গয়র ফালা, দন্তের নয় থয় হস্যি। তাই কবিতার নামকরণ সার্থক বলা হয়। এরপর তোমাদেরকে দিতে পারে, যেটাই 5 নম্বর পাবে তোমরা একটা উত্তরেই লিখলে, সেটা হচ্ছে খেয়া কবিতার মূল ভাববস্তু বিশ্লেষণ করো। এর উত্তর তোমাদের কি হবে? দুটি গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি নাম না জানা নদী। গ্রামের মানুষ পরস্পরকে চেনে। নদীর ব্যবধান ঘুচিয়ে খেয়া নৌকোই তাদের মধ্যে যোগসূত্র রচনা করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে অসংখ্য মানুষের আসা যাওয়া। তা দুই তীরে মানুষের মধ্যে প্রতিদিনকার সম্পর্ক হয় স্থাপিত। কিন্তু গ্রামের মানুষ সহজ সরল, অনাড়ম্বর, অনাড়ম্বর বানানটা তোমাদেরকে বলে দিই, অ দন্তে নয় আকার, ডয় শূন্য র, ময় বয়, বয় শূন্য র। তাহলে কিন্তু গ্রামের মানুষের সহজ সরল অনাড়ম্বর জীবনে নাগরিক সভ্যতার স্পর্শ লাগেনি। তবে গ্রামীণ মানুষের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়। অত্যন্ত দৃঢ়, অত্যন্ত বানানটা অ তয়জা ফালা, দন্তে নয় তয়, দৃঢ়, দয় রি, ঢয় শূন্য র, অত্যন্ত দৃঢ়। শহরের স্বার্থকেন্দ্রিক জীবনের দ্বন্দ্ব, লড়াই, হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব দয় বয়, নয় দয় বয়, দ্বন্দ্ব, লড়াই, হিংসা, বিদ্বেষ, বয়সী, দয় বয় একার, মূর্ধন্যস্ব। তা লড়াই, হিংসা, বিদ্বেষ নিয়ে চলা জীবনের চলে ক্ষমতার লড়াই। সেখানে চলে একের উত্থান অপরের পতন। যেখানে সভ্যতার ক্ষতিকারক রূপকে ছাপিয়ে গেছে কল্যাণকর রূপ। কিন্তু গ্রামের নিস্তরঙ্গ স্বার্থহীন জীবনে শহরের এই অকল্যাণকর রূপ অনুপস্থিত। বিশ্বজুড়ে চলা স্বার্থের দ্বন্দ্ব, স্বার্থ বানানটা বলে দিই, দন্তে শয় বয় আকা থয়ের,
স্বার্থ, তা চলা স্বার্থের দ্বন্দ্ব, হিংসা, রক্তপাতের প্রভাব পড়ে না সেখানে। দুটি পারের দুটি গ্রামের বন্ধনহীন গ্রন্থি, খেয়া নৌকা, দুই পারের মধ্যে অটুট বন্ধন, ব দন্তে নয় ধয় দন্ত ন, সেই অটুট বন্ধন রক্ষা করে চলে চিরদিন। শান্ত স্নিগ্ধ ছায়া সুনিবিড় গ্রামগুলির ছবি, পৃথিবীর আদি অকৃত্রিম ছবি। এই ছবি অপরিবর্তনশীল পল্লী বাংলার শান্তির ছবি, চিরন্তন বাংলার এক শান্ত স্নিগ্ধ ছবি। তা এই হবে খেয়া কবিতার মূল ভাববস্তু। এরপর এসো, আমি মোট 13টি প্রশ্ন মানে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে এখন করাবো। তা দুটি হয়ে গেল। এই যে 13টি করাচ্ছি, যত প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকেই আসবে, খালি ভাষাটা হয়তো একটু পরিবর্তন হয়ে যেতে পারে। তা তোমরা নিজেদের মতন করে বুঝে তোমরা যদি উত্তর লেখো, সম্পূর্ণ নাম্বার তোমরা কিন্তু ফুল মার্কস তোমরা পাবে। তাহলে এসো এবার আমরা অন্যান্য প্রশ্নগুলিতে যাই। কবিতাটা ভালো করে কিন্তু পড়বে। কবিতাটা যদি তোমরা বুঝতেই না পারো, তোমরা যদি কবিতাটা তোমাদের মুখস্থ না থাকে, অন্তত কোন কবিতা থেকে এটা যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু উত্তর দিতে পারবে না। তাই বারবার বলছি যে তোমরা কিন্তু কবিতাটা ভালো করে পড়ে নেবে। তাহলে এসো আমরা কবিতার লাইন ধরে যে ধরনের প্রশ্ন আসতে পারে, লাইন তুলে তুলে এবার সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করি। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, কার লেখা, কোন কবিতার অন্তর্গত, প্রসঙ্গ কি, বক্তব্য কি। তা আলোচ্য অংশটি, এইটি সবসময় লিখে দেবে, আলোচ্য অংশটি, আ লয় ওকার চয় জ ফাল। তা আলোচ্য অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার অন্তর্গত। এই খেয়া কথাটা ইনভার্টেড কমার মধ্যে দিবে। সবসময় কবিতার নামটা যখন তোমরা লিখবে, তখন সেটা ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই দেবে। তা আলোচ্য অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার অন্তর্গত। আচ্ছা, প্রসঙ্গ কি, বহির্বিশ্বের কাছে অখ্যাত দুটি গ্রামের নাম অজ্ঞাত, কারণ সেখানে বহির্বিশ্বের উত্থান পতনের তরঙ্গ এসে পৌঁছায় না। এই প্রসঙ্গেই কবি এই উক্তি করেছেন। এরপর হচ্ছে বক্তব্য কি, বক্তব্য কি, কবি দেখেছেন নানা উত্থান পতনের মধ্যে দিয়ে সভ্যতা যখন এগিয়ে চলে, ভাঙা গড়ার খেলায় যখন হয় আন্দোলিত, এই আন্দোলনের ঢেউ শহর থেকে বহু দূরে অবস্থিত গ্রাম দুটিতে এসে পৌঁছায় না। তখনও গ্রাম দুটি তাদের অস্তিত্ব নিয়ে সভ্যতা রথের চাকাকে অনিবার্য বহমানতা দান করেছে। অনিবার্য মানে যা খুব জরুরি, সেইটাই খুব সহজভাবে বললে হয়, যা প্রয়োজনীয়, তাই অনিবার্য মানে হবেই, সেটাই অনিবার্য। অ দন্তে নয় হস্যি, বয় আকার, 29 জয় রে। তা সভ্যতার রথের চাকাকে অনিবার্য বহমানতা দান করেছে। বহির্বিশ্বের কোনো ঘটনাই তাদের প্রভাবিত করতে পারে না। এবার আসো প্রশ্ন, এরপর দেখি কি প্রশ্ন করা যেতে পারে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এখানেও সেই আসবে, যখনই এরকম কবিতার লাইন তুলে দেবে, তখনই একটা প্রশ্ন কমন থাকে, সেটা হচ্ছে কার লেখা, কোন কবিতার অন্তর্গত। এখানেও প্রসঙ্গ কি, বক্তব্য কি, বা এখানেও সেই একই ব্যাপার হবে। প্রথমে লিখবে কার লেখা, কোন কবিতার অন্তর্গত, লিখবে আলোচ্য অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার অন্তর্গত। এরপরে প্রসঙ্গ কি, আলোচ্য অংশে ব্যঞ্জনায় বদ্ধ নদীর স্রোতে
মাধ্যমে রবীন্দ্রনাথ জীবনের শাশ্বত সনাতন জীবনের প্রবাহকে অবলোকন করেছেন। নদীর স্রোতের প্রবাহমানতায় উঠে এসেছে মানব জীবনের চিরন্তন প্রবাহধারা। বক্তব্য কি? নদী চিরন্তন প্রবাহমানতা প্রতীক। আবারও বলি, নদী চিরন্তন প্রবাহমানতার প্রতীক। নদীর প্রবাহ মানব জীবনের প্রবাহকে মহামানবতা দান করেছে। সেই ধারা বয়ে নিয়ে চলেছে নবীন প্রবীণ যাত্রী দল। নদীর স্রোতে নৌকা ভাসিয়ে রেখে চলে শাশ্বত চলন। মানব জীবনের অব্যাহত প্রবাহের যেন প্রতীক হয়ে দেখা দিয়েছে নদীর প্রবাহ। এরপরে আবার লাইন তুলেই এই যখনই কবিতার বা বারবার যখন কবিতা আমরা যখন গল্প পড়বো, গল্প যখন উপন্যাস নাটক যাই আসুক না কেন, আমাদের সিলেবাসে যেটি আছে সেটি কিন্তু সবসময় ভালো করে পড়ে নেবে। না হয়তো দেখবে পরীক্ষার হলে গিয়ে যখন দেখবে যে কোন কবিতার অংশ সেটা বুঝতে না পারলে কিন্তু তোমরা উত্তরটাই দিতে পারবে না। আর বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আসে সেটা হচ্ছে এই কবিতা লাইন ধরে ধরে প্রশ্ন আসে। তোমাদের ছোট গল্পের ক্ষেত্রেও সেরকম হবে, উপন্যাস নাটক সব ক্ষেত্রেই সেরকমই হয়। এবার এসো, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কার লেখা? কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ কি? আলোচ্য অংশের তাৎপর্য কি? তা কার লেখা কোন কবিতার অন্তর্গত? সেই একই হবে। আলোচ্য অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার অন্তর্গত। খেয়াটি ইনভার্টেড কমার মধ্যে হবে। সবসময় কখনই কবিতার নাম, গল্পের নাম, উপন্যাসের নাম, নাটকের নাম যখন তোমরা লিখবে অবশ্যই সেটা ইনভার্টেড কমার মধ্যে লিখবে। প্রসঙ্গ কি? খেয়া নৌকোটি নদীবক্ষের দুই তীরে দুখানি গ্রামের মধ্যে দিয়ে যাতায়াত করে। নদী তীরের দুটি গ্রামের সঙ্গে খেয়া নৌকো চিরন্তন সম্পর্ক। এই প্রসঙ্গে কবি এই উক্তি। আলোচ্য অংশে তাৎপর্য কি? কবি শাশ্বত জীবন প্রবাহের সঙ্গে নদী প্রবাহের একটি সম্পর্ক প্রত্যক্ষ করে বিষণ্ণ বোধ করছেন। নদীবক্ষে খেয়া চলাচলের মধ্যে কবি শাশ্বত জীবন প্রবাহকে লক্ষ্য করেছেন। বহির্বিশ্বের গতি উন্মাদনা থেকে বহু দূরে থেকে খেয়া তরীর এই যাতায়াতের মধ্যে কবি জীবনের শাশ্বত সনাতন সত্যকে খুঁজে পেয়েছেন জীবনের বেঁচে থাকার সার্থকতা। এরপর এসো, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন গড়ে ইতিহাস। কার লেখা কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ কি? আলোচ্য অংশের তাৎপর্য কি? এর উত্তর সেই একটিই হবে। যখন আমরা লিখবো কার কবিতা, কার লেখা কোন কবিতার অন্তর্গত, আলোচ্য অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার অন্তর্গত। প্রসঙ্গ কি? মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস লক্ষ্য করে রবীন্দ্রনাথ ঠাকুর যুগ যুগান্তরে মানুষের বিচিত্র কর্মকাণ্ডে দেখেছেন হিংসায় উন্মত্ত পৃথিবী, দেখেছেন মানুষের দ্বন্দ্ব সংঘাত। সেই দ্বন্দ্ব সংঘাত বারবার ডেকে এনেছে সর্বনাশ। এই প্রসঙ্গে এই উক্তি। আলোচ্য অংশের তাৎপর্য কি? ইতিহাসের ধূসর অতীত কবিমন খুঁজে পেয়েছেন। বিস্তৃত অতীত জুড়ে হিংসায় উন্মত্ত সৃষ্টিতলকে জনপদের পর জনপদ, শূন্য, রক্তাক্ত, সর্বহারা, সর্বনাশের যে লেলিহান শিখা ভস্মীভূত করতে চেয়েছে মানব সভ্যতাকে। এই আত্মঘাতী হনন যজ্ঞে প্রমত্ত মানুষ
বারবার ইতিহাসের অধ্যায় করেছে রক্তাক্ত। বিষণ্ণ কবি বাকরুদ্ধ হয়ে পড়েছেন, তবু তারই মাঝে কবি দেখতে পেয়েছেন মানব সভ্যতার অপরাজেয় দুর্মর সত্তাকে। এবার এইটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে এই ধরনের উত্তর, কিন্তু কিছু করার নেই। তার কারণ তুমি যদি একদম সহজ ভাষায় লেখো, তাহলে তোমাদের কিন্তু যিনি পরীক্ষক, যিনি এক্সামিনার, তিনি নাম্বার নাও দিতে পারে। আমার লক্ষ্য হচ্ছে পুরো নাম্বারটা আনার, তাই হয়তো একটু কঠিন মনে হলো। কিছুই করার নেই, তোমাদের এরকম ভাবেই কিন্তু লিখতে হবে। এরপর রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে কার লেখা কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ কি? আলোচ্য অংশটির তাৎপর্য কি? তা রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে কার লেখা কোন কবিতার অন্তর্গত? তোমাদের সেই একই ভাবে লিখতে হবে। আলোচ্য অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা খেয়া কবিতার অন্তর্গত। প্রসঙ্গ কি? আলোচ্য অংশে কবি মানুষের পাশবিক বিভৎসতাকে বয় দীর্ঘী ভ খণ্ডত্ব স তয় আকার বিভৎসতা, তা পাশবিক পয় আকার তালবস্য বয় হসি ক। পাশবিক বিভৎসতাকে প্রকাশ করতে গিয়ে এই অংশটি ব্যবহার করেছেন বারবার। পৃথিবীতে রাজশক্তি রণহুঙ্কারে এবং জান্তব শক্তি দর্পে কেঁপে উঠতে দেখেছেন। সর্বনাশের খেলায় বারবার পৃথিবীতে নেমে এসেছে সর্বনাশ। এই হচ্ছে প্রসঙ্গ। আলোচ্য অংশটির তাৎপর্য। আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে বলতে হয় অতীতচারী কবি, অর্থাৎ যিনি অতীতকে দেখতে পাচ্ছেন সেই অতীতচারী কবি ইতিহাসের প্রবাহ ধারায় যতবার অবরুদ্ধ হয়েছেন ততবারই লক্ষ্য করেছেন মানুষের হিংস্র উন্মত্ততার ছোবল। ধরণীতল ততবারই ভেসে গেছে রক্তে। মানবতাকে ভুলণ্ঠিত করে এইসব শক্তি সভ্যতার বুকে অশনি সংকেত নিয়ে হাজির হয়েছে। বিজয়ী আর বিজেতার তরবারিতে রক্তাক্ত হয়েছে সভ্যতার ইতিহাস, কিন্তু তাদের দম্ভ দর্প চিরস্থায়ী হয়নি। অমরত্বের প্রত্যাশায় অবিসংবাদী হওয়ার বাসনায় স্বার্থান্ধ মানুষের দল মসির সাধনা না করে সাধনা করেছে অসির। তথাপি বৃহৎ জগৎ তাদের মনে রাখে না, কারণ তারা মানব সভ্যতায় রেখে যায় না কোনো অবদান, বরং তারা এ সভ্যতার গতি রুদ্ধ করতে গিয়ে সভ্যতার কীটে পরিণত হয়। এরপরে শেষ হয়ে এসছে, আর মাত্র তোমাদেরকে বলবো কয়েকটি প্রশ্ন উত্তর। তা বলি তোমাদেরকে, সোনার মুকুট কত ফুটে আর টুটে, তা কার লেখা কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার অন্তর্গত। প্রসঙ্গ কি? প্রসঙ্গ হবে কি? মানব সভ্যতার সুদীর্ঘ বিবর্তনের প্রতি দৃষ্টিপাত করে কবি দেখেছেন যুগে যুগে সভ্যতার বাহ্যিক রূপের পরিবর্তন, কিন্তু তাতে সভ্যতার শাশ্বতী রূপটি অক্ষত থেকেছে। সভ্যতার সেই চিরন্তন রূপকে অন্বেষণ করেছেন খেয়া কবিতায়। এরপরে আলোচ্য অংশের তাৎপর্য কি? কবি লক্ষ্য করেছেন স্বার্থান্ধ মানুষের বিষাক্ত হিংস্র ছোবল মানব জীবনের ধারা অবরুদ্ধ হয়েছে। ধরণীতল রক্তে পিচ্ছিল হয়ে পড়েছে। মানবতাকে ভুলণ্ঠিত করে এই সব শক্তি সভ্যতার পুণ্যভূমিতে সর্বনাশের খেলায় মেতে ওঠে। বিজয়ী ও বিজিতের তরবারিতে ঝলকিত হয় দিক বিদিক। বিজয়ীর শক্তির গৌরবই
সোনার মুকুট রূপে চিহ্নিত। ফুটে আর টুটে এই শব্দজোড় ব্যবহার করে কবি জয় পরাজয়কে যেমন গুরুত্বহীন, অর্থহীন বলে প্রতিপন্ন করতে চেয়েছেন, সেই সঙ্গে বোঝাতে চেয়েছেন মানব সভ্যতা সেই জয় পরাজয়ের উপর নির্ভরশীল নয়। এরপর এই যে তোমাদেরকে আমি এতক্ষণ বললাম ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটি 1+2+2 এভাবে প্রশ্নের মান ভাগ করা থাকে। তোমরা যদি চেষ্টা করবে পুরোটারই উত্তর দেওয়া, ঠিক উত্তর দেওয়ার, পুরো নম্বরটাই তোমরা পাবে, অথবা যেটুকু তোমরা ঠিক লিখবে সেটুকুরই নাম্বার তোমাদেরকে দেবে। তাই জন্য বলছি যে তোমরা পুরোটাই লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা পুরো নাম্বারটাই পেয়ে যাবে। এরপর তোমাদেরকে আমি বলবো রচনাধর্মী প্রশ্ন উত্তর, কিন্তু সেটি আমি আজকে আর করাচ্ছি না, কেননা এই যতটা আজকে তোমাদেরকে করালাম ততটুকু তোমরা আগে নিজেরা তৈরি করে নাও, তারপর আমরা আগামীকালের যে ক্লাস